আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনি এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন। আমি বলছি খেজুর এবং তেল, এই দুই জিনিসের নাটক চলছে। ভাই, খেজুর তো আসে রমজানের ৪৫ দিন আগে। ৪৫ দিন আগে খেজুর আসে। সারা জীবন দেখে আসছি খেজুর আসতো তো এই ওয়ার্ড কমিশনারদের কার্যালয়ে চলে আসতো, বা জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়ার্ড কমিশনের কার্যালয়ে আসে, চেয়ারম্যানদের কার্যালয়ে আসে, ওখান থেকে আস্তে আস্তে বিলি করা হয়। তো এই যে নুনুনাথ আব্দুল্লাহ, উনি এমন কইরা ফলাইলেন যে একবারে ওফ খেজুর আসছে, আমি হিসাব করে করে দেখাচ্ছি, এটা এখানে যাবে এটা। ও ভাই, আসছে তো ৫২০টা, তো এখানে ৫০০ বক্স ২০ বক্স কই গেছে? আপনার আব্বার পেটে নাকি আপনার আম্মার ডট ডটের ভিতরে? কোথায় গেছে একটু কইবেন আমাদের। মস্করা করেন। আইসে তো রমজানের ৪৫ দিন আগে, এখন আর সময় আছে ৯ দিন। আরো যেই খেজুর আসছে ওই খেজুর মার্কেটে, সেইখান থেকে দলা পচা গলা খেজুর দিয়ে এখন আইনা আপনি দিছেন। হ্যাঁ, আর সরকারের খাদ্য গুদাম থেকে খেজুর আসছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। অরিজিনাল খেজুরের প্যাকেটটি কেন কাউরান বাজারে বেচলেন? আর পচা খেজুর আইনা এখন এই যে ৯ দিন আগে মানুষের দিচ্ছেন, মানে হুড়াহুড়ির ভিতরে খেজুর দিছি, কেউ আর চাইবো না, এগুলো নিয়ে আলোচনার টাইম নেই তো। কারণ আপনি আজকে কালকের ভিতরে খেজুর দিবেন, মানুষের তাড়াতাড়ি খেয়া ফেলাইবো, এরপর ঈদ মার্কেটিং এ লাগিয়ে যাবে। সুতরাং মানুষ আলোচনাই করতে পারবে খেজুর কি পচা ছিল না গলা ছিল। আর আপনার কাছে যদি এই খেজুর যদি কোনো ব্যাংকে রাখা যেত, এটাও রাখতেন। বন্যার সময় ১২-১৩ কোটি টাকা, হেটার হিসাব দিলেন না। এখানে এখন ৫২০ প্যাকেট খেজুর পাইয়া কয়েক ৫০০ প্যাকেট। অবশ্য আপনি আমার কথা মিথ্যা হইতে পারে, সরকারি গ্যাজেটও দেখাই দিচ্ছে আপনি, এই যে দেখেন। এবং আপনাদেরই আব্বার পত্রিকা আমার দোষ, স্বপ্ন দোষ না, আমার দোষ, ওই পত্রিকার নিউজ, এগুলা আমার কথা না ভাই, ঠিক আছে না? এগুলো আপনাকে দেখে দিচ্ছে, একটু দেখে নেন পরিষ্কার করে। ওনারা কি বলছে আমাদের বললেন না যে আমরা সব কিছুতেই আপনার সমালোচনা করি, সেটা আমাদেরকে বললেন না। এদিকে আবার তেল নিয়েও নতুন নাটক। গত ২ দিন ধরে তো ভারতের মোদির ডট ডট পর্যন্ত চুইয়া মুইয়া তেল চাইছে। এখন মনে হয় একটু বুঝতে পারছে যে মোদি কি পুরা তেল দিব কি দিবে, কারণ সবার তেলের দরকার। আপনারা তো যা দিব, যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী অতটুকু দিবে, এর বেশি তো আর দিব না। কারণ আপনার তো আর জঙ্গি সরকার, আপনার তো আর নর্মাল সরকার না। তাই এখন আপনার আবার নতুন নাটক, রাশিয়া থেকে তেল কেনার অনুমতি চেয়েছে আমি আমেরিকার কাছ থেকে। কয়দিন পর বউ লইয়া শুইতে গেলেও আমেরিকার অনুমতি লাগবে নাকি ভাইয়া? তারেক ভাইয়া, আমার বাবির লোকে শুইতেও কি আমেরিকার অনুমতি লাগবে এখন আপনাকে? না, চোখে চোখ রেখে কথা বলবো, সবার আগে বাংলাদেশ ভাইয়া। এখন বাংলাদেশ কই গেছে ভাইয়া? এখন কেন আমেরিকা থেকে অনুমতি নিতে হয়? আর এই নাটক একটু কম করেন প্রিয়। আপনার আমি শুদ্ধ ভাষায় কইতে পারি না, আমাকে তো নাটক সদাই কম। রাশিয়ান তেল আপনি আনতে পারবেন না, তার কারণ হচ্ছে রাশিয়ার যে ক্রুড অয়েল, এইটা রিফাইন করার শক্তি বাংলাদেশের নাই। বাংলাদেশের চিটংয়ে যে মিল আছে, ক্রুড অয়েল যেটাকে আপনার রেডি করে, ওইটা রাশিয়ান ক্রুড অয়েল পারে না। কারণ এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তো ওগুলা পারে না। এগুলো একমাত্র আমাদের পুরো এশিয়ার মধ্যে ইন্ডিয়া আর চায়নার আছে, এদের আছে। এরা আইনা, এরা রিফাইন করে, এরাই বেছে। আমেরিকায় নিতে পারে না, আমেরিকায় ইন্ডিয়া থেকে লয়ে যায় রাশিয়ান অয়েল কিনা। পৃথিবীর বহু দেশে ইন্ডিয়া থেকে কিনে এখন। চায়নাও কিনছে কতদিন আগে, অবস্থা দেখছে। চায়না নিজেও আমদানি করে রাশিয়া থেকে। বাংলাদেশ পারবো না, কারণ বাংলাদেশের যে মেশিন, এই মেশিন দিয়ে আসলে তেল পরিষ্কার করা যায় না। আমাকেও অন্য তেল, মিডিল ইস্টের তেল, এটা তো বিভিন্ন গ্রেডের আছে। রাশিয়ার যে গ্রেড, এই গ্রেড আমাদের হবে না। আর এই গ্রেডের তেল রাশিয়া থেকে আইনা যদি রিফাইন করতে হয়, তাহলে বিশাল লঙ্কাযোগ্য আবার মেশিন গাড়ি বসাইতে হবে। এটা হচ্ছে কোভিডের সময় একবার রাশিয়ার শেখ হাসিনা একটা প্রস্তাব দিয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিল, যে বাংলাদেশ যদি চায় এই ক্রুড, যেটা রাশিয়ান ক্রুড অয়েল, এইটাকে আপনার রিফাইন করার পুরো যন্ত্রপাতি মেশিনপত্র সমুদ্রের ভেতরে বসাই দিবে, মানে ভাসমান প্ল্যাটফর্ম বসাই দিবে। কিন্তু ওই সময় যে বৈশ্বিক বিভিন্ন কারণ, জিও পলিটিক্স, নিষেধাজ্ঞা, টাকাটা কিভাবে দিবে, কিভাবে আনবে, এগুলা নিয়ে একটা ঝামেলার কারণে তখন গড়ায় নাই। আর এখন আপনারা আসছেন যে এই মুহূর্তে যুদ্ধ লাগছে, কালকে থেকে বা আগামী 1 মাসে 200 টাকা ব্যারেল হয়ে যাবে তেলের, এখন আমরা রাশিয়ান তেল আনবো। আপনি আইন নাকি ভাইয়া, আপনি আইন নাকি ওগা দিয়ে দিবেন? মস্কারি করেন। এই কথাগুলো আবার আপনারা সবাই কি মনে করেন জানেন, যে আমরাই মনে হয় বাকওয়াজ করতেছি। না ভাই, এগুলো সব পত্রিকাতে আছে।
সবই পত্রিকাতে আছে। আর আমাদের অবস্থাটা কি জানেন, বাইয়াদের অবস্থা, একটা কথা বলে দেখেন, ইলেকশনে এক ভদ্রলোক দাঁড়াইছে, তো যে ভদ্রলোক দাঁড়িয়েছেন ওনার নাম হচ্ছে যে আপনার নুনু, তো পত্রিকাতে আসছে নুনু খারাইছে। এইটা দেখে মহিলারা খেপে গেছে, শালা শালা কি নুনু খারাইছে, নুনুর সাথে আমাদের সম্পর্ক নাই, যা পিড়াপিড়ি লাগাইছে। তো পরের দিন পত্রিকা আবার দিছে যে মহিলারা নুনুতে সন্তুষ্ট নয়। এই কথা শুনে মহিলারা আরো খেপছে, এইবার গোলাগুলির অবস্থা, তুই শালা এগুলো লিখে তো আমাদের পরিবারের ভিতর নষ্ট করতেছস, এই চেঞ্জ কর। তো এখন হেডিং চেঞ্জ করার পর না, মহিলারা নুনুর উপর কিছুটা সন্তুষ্ট। এখন এই যখন অবস্থা, তখন নেতায় পাঠাইছে যে মহিলাদের মধ্যে আর নুনুর মধ্যে একটা সম্পর্ক যাতে ভালো হয়, ইলেকশন জিতে এই ব্যবস্থা করো। তো যে ব্যাটারে পাঠাইছে ওই ব্যাটা আবার নুনুরে দেখতে না, কেন জানেন? তার কারণ হচ্ছে যে নুনু একসময় ওনারা কইছিল, স্যার আপনি এত সিপা হাগেন কেমনে। এটা নিয়েই মানে এই যে পত্রিকার কি, নুনু একজনের নাম নুনু, কয় নুনু খারাইছে। আমাকে এই যে বিএনপির তারেক ভাইয়া তারা হচ্ছে যে সেই নুনুর মতন। এখন যখন ওই যে শর্ট, তখন ওনাদের নুনু কারাইছে, ওনারা এখন আরেকজনের নুনু চুইয়াছে, নরেন্দ্র কাকার নুনু চুইয়াছে, ঢাকা টু দিল্লি কইতেছে না, এখনকার রাশিয়ার থেকে আমরা তেল আনবো, তুমি তেল আইনা তোমার সোগাই দিবা, শালার পর তেল আইনা। এখন তোমার আমেরিকা আব্বার কাছ থেকে তেল আনো না, হেটা আনো না কেন বাইনচোদ। আরে হাসনাত শাবদুল্লাহ, আগে বেটা 12 কোটি 13 কোটি টাকার হিসাব দে, তুই খোরমার হিসাব আম করে দিস না। তাও আবার এখন জন খোরমার টাইম শেষ, জন আর খোরমা কিনানোর মানুষ নাই, খোরমা কিনানোর মানুষ নাই, দোকানেও বেচা যাইব না, এই জন্য এখন আম করে কষে। আমরা সবাই জানতাম এটা, দুম্বার মাংস, ওই বেড়ার মাংস সব যায়, এটা এখন না। হেই শালার তোর এরশাদ পিরিয়ডও দেখে আইছি। তুই এনে কি নতুন কবি? তুই প্রথমে ফকির নির্পুত্তর বাপ্ত বলে রাজমিস্ত্রি, তুই ইলেকশন করার টেয়া কই পাইছস, এত বড় গাড়ি চালানোর টেয়া কই পাইছস। আর এখন যে স্কিন লাগাই দেয় যে স্কিনের টাকা কইবে, আগে হেডির হিসাব দে, এগুলার হিসাব লন বঙ্গু মুরুক্ষ, এগুলার হিসাব নেন, তারপরে কথা বলেন। জয় বাংলা, জয় বঙ্গ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগান গত 2 বছরে নিয়মিত শুনেননি বাংলাদেশে এমন লোক পাওয়া মুশকিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে প্রায় ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গায় এমন স্লোগানে বেশ উত্তপ্ত হয়ে উঠত। আবার ইউনূসের অনুসারী হিসেবে যারা ভারতের 7 সিস্টার্সকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিত, তাদের কেউ কেউ এখন পার্লামেন্টেও যাচ্ছে। তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে হঠাৎ করে তাদের মধ্যে সেই বিস্ফোরণের মতো জিয়ে থাকা ভারত বিরোধী স্লোগানগুলো উধাও হয়ে গেছে। আর নির্বাচনের পর তাদের অবস্থা এমন যেন ভারত বিরোধী স্লোগানগুলো কোনো ব্যাংকের লকারে জমা রেখে দিয়েছে। অন্যদিকে সরকারি মহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এমন তথ্য জানা যাচ্ছে যেটাকে আপনি ইউটার্নের চেয়ে বেশি কিছু ভাবতেই পারেন। ইরান যুদ্ধের সময় বিশ্বের সব দেশে যখন চলছে জ্বালানি তেলের সংকট, সে সময় ভারত থেকে এসেছে 5,000 মেট্রিক টন ডিজেল। এটা পুরাতন খবর। আরো তেল আসবে, এটাও প্রায় জানা কথা। এরই মধ্যে ওসমান হাদির খুনের 2 অভিযুক্তকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, এমন খবরও এসেছে। এই খবরে আবার বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, এমন দাবিও উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। প্রশ্ন হলো, বাংলাদেশের সরকার বদলের পর থেকে খুব দ্রুত এত ইউটার্ন নেওয়া খবরগুলো একের পর এক কেন আসছে, যেগুলোর সাথে দিল্লি না ঢাকা বিষয়টি জড়িত? শুধু কি মন্ত্রী পর্যায়ের বৈঠক, নাকি এর পেছনে অন্য কোনো প্রক্রিয়া আছে যেটি ঠিক দৃশ্যমান নয়? ভারতীয় সংবাদ মাধ্যম সহ একাধিক সূত্রের খবর হলো, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের ভারত সফরের পর থেকে এসব চমক জাগানো খবরগুলো উঠে আসছে। বিশেষ করে ডিজিএফআই প্রধানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বৈঠক, আর তারপর এমন নানান ধরনের খবর বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। কৌতূহলটি হলো, যে খবরগুলো উঠে এসেছে তার প্রায় সবগুলো বাংলাদেশি স্বার্থকেন্দ্রিক, কিন্তু কূটনীতিতে 2 দেশের স্বার্থ থাকে। তাহলে আলোচনা হওয়া ভারতের স্বার্থের বিষয়গুলো কি, যেগুলো নিয়ে এখনো খবর হয়নি? আবার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আরো কি কি বিষয় আছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি? বিশেষ করে ডিজিএফআই এর সফরকে যেভাবে স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে, তাতে দেশ দুটির মধ্যে এই মুহূর্তে বিদ্যমান 3টি বড় ইস্যুর কি খুব সহসা সমাধান হতে যাচ্ছে? 2 দিনে ভারত থেকে এলো 5,000 টন ডিজেল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
9 ও 10 মার্চ মোট 5,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। রেল স্টের খবরে বলা হয়েছে চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরো প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল আসছে। এই যে তেল পাঠানোর জন্য পাইপলাইন, সেটি আবার শেখ হাসিনার আমলেই হয়েছিল। যারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিত, তাদের ভাষ্য ছিল বাংলাদেশ থেকে ভারতে গ্যাস পাচার করার জন্যই এই পাইপলাইন বানানো হয়েছিল। সেটি সত্যি হলে গ্যাসের লাইন দিয়ে তেল এসেছে, এটি হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য। 2023 সালের মার্চে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি শুরু হয়। প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় 5 কিলোমিটার ভারতের ভেতরে ও বাকি 126.5 কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত। দুই দেশের চুক্তি অনুযায়ী পাইপলাইন চালুর পর প্রথম 3 বছর প্রতি বছর 2 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। এরপর 3 বছরে সরবরাহ বাড়িয়ে বছরে 3 লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। আর পরবর্তী 4 বছরে এই পরিমাণ আরো বাড়িয়ে বছরে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা আমলে তেল আসলো, ডক্টর ইউনূসের আমলে তা ছিল বন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, সে সময় এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনার চেয়ে ভালো বিকল্প বাংলাদেশের কাছে ছিল না। প্রশ্ন হলো, যেটি ইউনূস সরকার আমলে বন্ধ ছিল, সারা বিশ্বে যখন ক্রাইসিস চলছে, সেই বন্ধ প্রক্রিয়া কেন হঠাৎ খুলে গেল? অনেকের ধারণা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মার্চের শুরু থেকে গত কয়েকদিনে বিএনপির প্রভাবশালী বেশ কয়েকজনের সাথে বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ভিন্ন কথা। সেটিতে যাওয়ার আগে তুলে ধরি আরো একটি বিষয়, যেটি ভারত বাংলাদেশ ইস্যুতে গত কয়েক মাস ধরে বেশ স্পর্শকাতর ইস্যু হিসেবে পরিচিত। সেটি হলো ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যু। কারণ ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নির্বাচনের আগে বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। দাবি করা হয় হাদিকে গুলি করে আত্মীয়রা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। বাংলাদেশের পুলিশ হাদি হত্যা মামলা যে চার্জশিট আদালতে জমা দিয়েছে, সেটাতে প্রধান 2 আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরের নাম আছে। এদের ধরার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল বাংলাদেশের পুলিশ। 8 মার্চ ভারতের সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দেয়। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 8 মার্চ। বাংলাদেশে ভারত থেকে ডিজেল আসা শুরু হলো 9 মার্চ থেকে। এর অর্থ হলো ইউনূসের আমলে তলানিতে চলে যাওয়ার সম্পর্কে দৃশ্যমান মোড় ঘুরতে দেখা যাচ্ছে 8 মার্চ থেকে। যদিও বলা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী চিঠি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে আসার মধ্য দিয়ে ভারতের বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপনের একটি দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির সাথে টানা বৈঠক করেছেন। কিন্তু এসব কিছু ছাপিয়ে একটি খবর আলোচনায় উঠে আসছে, সেটি হলো বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান বা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লির সফর। আর সে সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের খবর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবর হলো সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে ডিজিএফআই প্রধানের ভারত সফর। আরেকটি সংবাদ মাধ্যম এই মুহূর্তের খবরে বলা হয়েছে 1 মার্চ স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যান বাংলাদেশের নতুন সামরিক গোয়েন্দা প্রধান।
সংস্থাটির আগের প্রধান ছিলেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই সেনা সদস্য ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল করা হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই এর প্রধান। এর 4 দিনের মাথায় নতুন ডিজিএফআই এর চিফ যান দিল্লিতে, যদিও সেনা সদর দপ্তরে তার ছুটির আবেদনে চিকিৎসার কথা বলা আছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এই দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের চমক জাগানো খবর হলো, ডিজিএফআই এর চিফ দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামান সহ আরো অনেকের সঙ্গে। অথচ অধ্যাপক ইউনূসের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুইবার নিমন্ত্রণ পেয়েও ভারত সফরে যাননি। সেখানে সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখা ডিজিএফআই প্রধানের সফর হওয়া এমন বৈঠক শেখ হাসিনা আমলের পর এটি প্রথম। ডিজিএফআই চিফের এই সফর আর বৈঠকের খবর তুলে ধরে সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবর